সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি সপরিবারে ঢাকা জাতীয় জাদুঘর ভ্রমণে। অনেক দিন যাব বলে ভাবছিলাম, কিন্তু আজকে হঠাৎ ডিসিশন নিয়েছি, যেহেতু আমার বড় আপু চলে আসছে ঢাকায় এবং সাথে দুলাভাইও এসেছেন এবং তার পরিবারও এসেছে। তাই ভাবলাম তাদেরকে নিয়ে আজকে ঢাকা জাতীয় জাদুঘর ভ্রমণ করে আসি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢাকা জাতীয় জাদুঘরের ভিতরে কী প্রদর্শনী আছে। যেহেতু মিরপুর 10 স্টেশন বন্ধ, তাই আমরা কাজীপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলাম। যেহেতু আজ শুক্রবার, তাই পরিবার নিয়ে সকলেই ঘুরতে বের হয়েছেন, যার জন্য মেট্রো রেলে এত ভিড়। ভেতরে চাপেন প্লিজ। চলে আসছি আমরা। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড। অবশেষে আমরা চলে আসলাম ঢাকা জাতীয় জাদুঘরের সম্মুখে। এখানে বড়দের জন্য 40 টাকা করে এবং ছোটদের জন্য 20 টাকা করে টিকিটের মূল্য। ভাইয়া এই ব্যাগটা রাখেন, এই দুইটা একসাথে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই দুইটা একসাথে রাখবেন। জাতীয় জাদুঘরে ব্যাগ এবং লাগেজ নিয়ে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই গেটের ডান দিকে আপনি একটি কক্ষ দেখতে পাবেন। এখানে আপনার ব্যাগ এবং লাগেজ সাময়িক সময়ের জন্য তারা জমা রাখবেন। এর ফলে আপনাকে একটি জামানত হিসেবে টোকেন দিবেন। এটা দিয়েছে আমাদেরকে, এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয় জাদুঘর 186 নাম্বার সিরিয়াল। আপনারা ব্যাগ আনলে অবশ্যই এখানে জমা দিয়ে যাবেন। আমরা এখন জাদুঘরের মূল গেটের সামনে চলে এসেছি। অনেক বৃহৎ করে গেটটা বানানো। আজকে শুক্রবার, তাই অনেকেই পরিবার নিয়ে এখানে ঘুরতে আসছে। দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক মানুষের সমাগম এখানে। চলুন দেখা যাক জাদুঘরটা ভ্রমণ করে। যদি এখানে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ, তবে আমরা চেষ্টা করব টুকিটাকি ভিডিও করার, কি আছে দেখানোর জন্য। দর্শক, এখানে কিছু চিত্র দেখানোর চেষ্টা করব। চা বাগানে সুন্দর আমি আর মন্ডল তুলবো এই জন্যই সবার একটা আগে তুল, সবার একটা আগে তুল। এখন আমরা সুন্দরবনে প্রবেশ করেছি।
এই প্রাণীগুলো কিন্তু আসল, এগুলো যখন মারা যায় তখন এগুলোকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন প্রিজারভেটিভ জাতীয় বিভিন্ন কেমিক্যাল দিয়ে এদেরকে সংরক্ষণ করা হয়, যার কারণে এগুলো পছন্দ হয় না। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কুমিরও আছে, তারপর বাঘ আছে, হরিণ আছে, সবই আছে এখানে। যেহেতু সুন্দরবনের অভয়ারণ্য দেখানো হচ্ছে, এই যে বাঘ। বাঘের কান ভেঙে গেছে। এটা বাংলাদেশের 64 জেলার মাটি। এটা শিমের একটা প্রজাতি। এটাকে আমাদের আঞ্চলিক ভাষা অনেকে বলে বিলাই চিমটি, যেটা লাগলে অনেক চুলকায়, এটার বীজ। এটা খুব সম্ভবত তানপুরা বেল, এটা বেলের মধ্যে সবচেয়ে বড় জাত। মৌচাক, এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধুগণ, আমার বন্ধুর মধ্যে একজন যে বসে আছে, এই যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, যারা আমার সাথেই থাকে সারা জীবন কিন্তু বুঝতে পারি না, এই যে এটাই সমুদ্রের বা মিষ্টি পানির মাছ দেখতে পাচ্ছেন, হাঁস, তারপর বিভিন্ন রকমের মাছ, এগুলো সুতা দিয়ে এখানে টানিয়ে রেখেছে। এটা হচ্ছে কি সমুদ্রের একটা ভয়ানক প্রাণী বলতে পারেন, করাত মাছ। এগুলো সাইজে এর থেকেও বড় হয়, এর থেকেও ছোট হয়। তারপরে এগুলো সামুদ্রিক ঝিনুক। এটা দোয়েল পাখি, জাতীয় পাখি। এটা শকুন, এটা ফুলঝুরি পাখি, খুবই ছোট দেখা যাচ্ছে না, এটাকে ফুলঝুরি বলে। এটাকে বলে ডোরাকাটা দোয়েল, এটাকে বলে ঝুটি শাকিল, শালিক। আর এগুলো হচ্ছে বসন্ত বাউরি, এগুলো হাঁস। বালি হাঁস, বড় সরালি, এটাকে বলে চখা, ওটাকে বলে পাতি হাঁস, যেটা আমাদের আঞ্চলিকে সবাই চিনি আমরা। এটাও সরালি কিন্তু এটা ছোট প্রজাতি, ছোট সরালি। এটাকে বলে ঝুটি হাঁস, এটাকে বলে রাজমণি, এটা রাজহাঁস, এবং ওইটা লেঞ্জা, এবং শেষমেশ আছে কোদালি বা পান্তামুখী। এখানে বিভিন্ন পাখি আছে, এটা আমরা জানি সবাই কোকিল। এটা হলদে পাখি, আর এটাকে কে না চিনে, এটা হচ্ছে কি ময়ূর। জাতীয় চিড়িয়াখানায় গেলে এরকম অনেক ময়ূর দেখতে পাবেন, অনেক রঙের, রং বেরঙের সাদা কালারের ময়ূরও দেখতে পাবেন। পেঁচা এবং বিভিন্ন পাখি এখানে আছে, রাজু ঘুঘু, পাপিয়া, বসন্ত বাউরি, লক্ষ্মী পেঁচা এবং মিনিভেট। আর এটা হচ্ছে কি লক্ষ্মী পেঁচা। এখানে আছে নীলাকণ্ঠ, তিলা ঘুঘু,
সাদা বুক, মাছরাঙা এবং ছোট মাছরাঙা। এগুলো টিয়া পাখি, টিয়া পাখি, কোকিল, ময়না, ভিংরাজ এবং এখানে আছে শিকারি পাখি যেমন লাল চিল, বাজ পাখি, ভুবন চিল, কালো ডানাবাজ, বড় বাজ পাখি। এখানে আছে জলপিপি, সাদা খঞ্জন, ডাহুক, কালোকুট, ডুবুরি, ছেড়ছেড়ি যেটাকে বলি লিটল গ্রিপ। এটা হচ্ছে কি বনরুই, লাল বানর, লজ্জাবতী বানর। এরা মুখ পোড়া হনুমান, এদের মুখটা কিছুটা পোড়া পোড়া মনে হয়, এই জন্য এদেরকে নাম দেওয়া হয় মুখ পোড়া হনুমান। এবং এখানে একটি বৃহৎ স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তিমি মাছের কঙ্কাল। কত বৃহৎ ভাবা যায় সামুদ্রিক প্রাণী। এটা মাঝারি বা ছোট আকারে তিমি মাছ বলতে পারেন, এর থেকে বৃহৎ তিমিও আছে। যদি আমরা একটু ডিটেলসটা পড়ি, এবং এগুলো হচ্ছে গিয়ে শুশুক, আমাদের আঞ্চলিক ভাষায় শিশুও বলে অনেকে। এটা কিছুটা ডলফিনের মতোই দেখতে, বাট এরা হচ্ছে গিয়ে আক্রমণাত্মক নয় তেমন। এরা ছোটোখাটো মাছ এগুলো খেয়ে বেড়ায়, মিঠা পানির এগুলো। চিতা বিড়াল, এদের গায়ে ডোরা কাটা দাগ থাকে বলে এদেরকে চিতা বিড়াল নাম দেওয়া হয়। সজারু, অনেকে বলে না সজারুর ন্যায় কাটা, এগুলো হচ্ছে কি সজারু কাটা। এগুলোর গায়ে কাটা কাটা থাকে যেগুলো আক্রমণের জন্য সাধারণত ব্যবহার করা হয়। হাতির বিবর্তন, কিভাবে হাতি এশিয়ান হাতি থেকে আফ্রিকান হাতি থেকে নর্মাল হাতিতে আসলো। মানুষের সাথে সাথে হাতিরও যেরকম বিবর্তন হচ্ছে, বড় হাতি, তারপরে মাঝারি হলো, তারপরে ছোট আস্তে আস্তে ছোট হতে হতে একেবারে ছোট দিকে আসছে। এগুলো হাতির সুরের দাঁত এবং হাতির মারির দাঁত। আমার হাত, এই দাঁতটা কতটুকু আপনারা তুলনায় করতে পারছেন? আগের জামানায় মানুষ ভারী কাজগুলো তো নিজে করতে পারতো না, সেগুলো হাতি দ্বারা করাতো। অনেকে শৌখিনতার জন্য এগুলো পালতো। এগুলো গ্রামাঞ্চলে ব্যবহৃত বিভিন্ন বাঁশের শিল্প। দেখে বাস্তব মনে হচ্ছে একেবারে। যদি হালকা চোখে ঘোলা করে দেখেন মনে হবে আপনার সামনে বাস্তবিক চিত্র। আলু বিক্রি করছে একজন। চিত্রটা হলো মানে গ্রামের বাজার, হাট বাজারে কি বিক্রি। কত কিছু আছে এই জাতীয় জাদুঘরে যা অনেকেই জানে না। যদিও ভিডিও ধারণ করা নিষিদ্ধ, তবে চেষ্টা করছি যতটুকু করা যায়। এগুলো ঢাল এবং যুদ্ধে ব্যবহৃত জিনিসপত্র, কলস, পানি এবং বিভিন্ন তৈজসপত্র রাখার জন্য, বিভিন্ন মূর্তি, ঘোড়া, হাতি। এটা হচ্ছে প্যাডেল স্টিমার। আমাদের ঢাকার পুরান ঢাকাতে সদরঘাটে এগুলো প্রায় দেখা যায়, এক দুইটা এখনো আছে, যেগুলো 18 শতকে নির্মিত হয়েছিল তৎকালীন ব্রিটিশ সময়ে। এখনো এক দুইটার অস্তিত্ব আছে যদিও, তবে এগুলোর প্রচলন এখন আর নেই বললেই চলে। এটা হচ্ছে প্যাডেল স্টিমার। বিভিন্ন নৌকা, বিভিন্ন নৌকো, একটি গ্রামীণ দৃশ্য।
সম্পূর্ণ বাস্তবের ন্যায় দেখতে। এবং এখানে দুইটা নৌকাও আনা হয়েছে, বিশাল বড়। মটকা, ধান পানি রাখার জন্য। এগুলো সনাতন ধর্মাবলম্বীদের কিছু চিত্র, যেগুলো আজ থেকে প্রায় 600-700 বছর পুরনো, যেগুলো মাটি খননের মাধ্যমে উদ্ধার করা হয় এবং জাদুঘরে পুনঃস্থাপন করা হয়। যেমন এখানে যদি দেখতে পাই মুঘল সাম্রাজ্যের কিছু ইট, যেগুলোতে আরবি খোদাই করা আছে, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। বিভিন্ন কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি খুবই মহামূল্যবান। এগুলো সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য ব্যবহৃত হয়। এগুলো কিন্তু খুবই ভারী, অনেক ভারী, কালো কোষ্ঠী পাথরের তৈরি এগুলো। যেমন এই যে এটা আছে, সনাতন ধর্মাবলম্বীরা কি বলে ডাকেন আমি জানি না, যদি দেখার চেষ্টা করি। হ্যাঁ, শিবলিঙ্গ, আমার ধারণা যেরকম ছিল এটা শিবলিঙ্গ। আমরা এগুলো দেখার মাধ্যমে একটা লেখা পেলাম। এখানে যদি দেখি কি লেখা, ইফ ইউ ডোন্ট নো হিস্ট্রি দেন ইউ ডোন্ট নো এনিথিং, ইউ আর আ লিফ দ্যাট ডাজন্ট নো ইট ইজ ফার্স্ট অফ আ ট্রি। অর্থাৎ তুমি যদি ইতিহাস না জানো, তুমি কিছুই জানো না, তুমি শুধুমাত্র একটি পাতা যা তার গাছের পূর্ব ইতিহাস জানে না। অর্থাৎ প্রতিটি গাছে প্রতি বছর পাতা ঝরায় দেয়, বিষয়টা এরকমভাবে বোঝানো হচ্ছে। অর্থাৎ সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, হিস্ট্রি জানেন, ইতিহাস জানেন, ইতিহাস পড়েন, সব কিছু জানতে পারবেন। এখানে যদি আসি, বিভিন্ন নকশাদি ব্যবহার হয়েছে। পাহাড়পুর, খুবই সুন্দর চিত্র। এবং এটা হচ্ছে গিয়ে কুমিল্লার ময়নামতি, এবং এটার কোথায় জানি না, হবে কোথাও একটা, শালবন বিহার। এবং এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তৎকালীন সময় ব্যবহৃত রাজকীয় পিলার, যেটাকে বলে খাম্বা, এগুলো এখানে স্থাপন করা হয়েছে। এটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, পাথরের স্তম্ভ, বেলে পাথর, 1300 শতাব্দী বরিশাল থেকে উদ্ধার করা হয়েছে এটা। এবং কাঠের তৈরি একটা স্তম্ভ দেখতে পাচ্ছেন আপনারা, কত বৃহৎ। এবং এটা যদি দেখি,
তৎকালীন মানুষ কতটা রাজকীয় এবং কতটা জমিদারি ছিলেন যে এত সুন্দর নিখুঁত কাজ তারা করিয়েছেন কোষ্ঠী পাথরের উপর, ভাবতে পারেন না? আজকের জামানায় হয়তো মানুষ লোহার উপরে এমন খোদাই কাজও খুব জটিলতার সাথে দেখে এবং করার চেষ্টা করে না অনেকে, কেননা আহ, অনেক খরচ পড়ে যায়। কিন্তু তৎকালীন সময়ে মানুষ কিন্তু এগুলোকে এভাবে দেখতো না, তারা কতটুকু আভিজাত্য দেখাতো এইসব হচ্ছে তার প্রমাণ। ভালো করে খেয়াল করলে দেখবেন কত সুন্দর নকশা করা আছে এক একটা পিলারের গায়ে, কত সুন্দর ডিজাইন করা আছে। এবং এগুলো বাংলার ইতিহাস। আমাদের এখানে বর্তমান কিছু চিত্র দেওয়া আছে। আমাদের লালবাগ কেল্লা, এটা খুব সম্ভবত রাজবিবি মসজিদ, এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম 60 গম্বুজ, এটা 7 গম্বুজ, আরও অনেক চিত্র। এবং মুসলিম শাসনামলে পাথরের খোদাইকৃত লেখাগুলো কত সুন্দর করে খোদাই করা, দেখলে আপনি বুঝতে পারবেন। শুধু একটা নয়, এখানে অনেক পাথরের এমন স্তূপ রাখা হয়েছে যেগুলোতে মুসলিম সাম্রাজ্যে ব্যবহৃত হয়েছিল, এবং এগুলো হচ্ছে তার কিছু নিদর্শন পাথর যেগুলো ভাঙা অংশ তুলে নিয়ে আসা হয়েছিল। আপনি শুধু ভেবে দেখেন কত সুদক্ষ হলে এত সুন্দর কারিগর মানুষ করতে পারতো আগে। ইমারতের শিলালিপি, ইমারতে ব্যবহৃত স্টোন ইনক্রিপশন অফ বিল্ডিং, এবং এটা তৎকালীন ছাপানো মেশিন। এখানে বিভিন্ন অক্ষর আছে, অক্ষরগুলো একত্রিত করে বিভিন্ন নাম এবং বিভিন্ন পত্রিকা নিউজ ছাপানো হতো। এটা হয়তো অনেকে অনলাইনে দেখেছেন। এগুলোর ব্যবহার এখন খুবই কম, তবে আমাদের ঢাকা নিউ মার্কেটে এগুলো এখনো আছে, 1-2টা মেশিন দেখতে পাচ্ছেন। এই অক্ষরগুলো বসিয়ে বসিয়ে নিউজ তৈরি করা হতো। অক্ষর যোজনার মাধ্যমে বাংলার প্রাচীন মুদ্রণ কৌশলে ব্যবহৃত মুদ্রণ যন্ত্র ও সিজার টাইপ সহ টাইপ কেস, এই সম্পূর্ণ যন্ত্রটি। এবং এগুলো হচ্ছে গিয়ে বাংলার স্বরচিহ্নের বিবর্তন, অর্থাৎ কালের ক্রমে কিভাবে হয়ে গেছে বাংলা সংখ্যালিপির উৎপত্তি ও বিবর্তন। এগুলো দেখলে অনেকের মাথা হয়তো ঘুরিয়ে যাবে। এই জায়গাটা খুব সম্ভবত নতুন করে তৈরি করা হচ্ছে, এখানে নতুন কিছু বসানোর পরিকল্পনা আছে হয়তো তাদের। সুন্দর ডেকোরেশন। এবং একটা কথা অবশ্যই আপনাদের জন্য সুসংবাদ হিসেবে দেওয়া উচিত, সেটা হচ্ছে এই জাদুঘরটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এসি আছে, সুতরাং আপনাদের কষ্ট হবে না আশা করি। এবং রেস্ট নেওয়ার জন্য আপনাদের 3 তলায় জায়গা পাবেন, যেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। হাতের দাঁতের তৈরি বিভিন্ন বস্তু, সিংহাসনের পায়া, পালঙ্কের পায়া, এগুলো হাতের দাঁতের তৈরি সম্পূর্ণ। অলংকার বাক্স এগুলো, এবং এটা হচ্ছে গিয়া পালকির একটি নমুনা। মালা, খোপার হার, এগুলো সব হাতের দাঁত দিয়েই তৈরি করা হয়েছে। সিংহাসন, এটাও হাতের দাঁত দিয়ে তৈরি, জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে। এগুলো খুবই রাজকীয়, সাধারণ মানুষ এগুলো ব্যবহার করতো না, দেখলেই বোঝা যায়। হাতের দাঁত দিয়ে তৈরি বিভিন্ন স্ট্রাকচার।
আমরা এখন চলে আসছি অস্ত্রশালায়, যেখানে অস্ত্রশস্ত্র পাবেন দেখতে, মুঘল সম্রাট এবং তৎকালীন আমলে ব্যবহৃত যে সকল অস্ত্র দেখতেই পাচ্ছেন। এগুলো সাধারণত কোনো ভাষণ দেওয়ার জন্য ব্যবহৃত হতো, নিশাদণ্ড, যুদ্ধক্ষেত্র। এগুলো কড়াই, সাধারণত গরম পানি করা হতো, যুদ্ধের নাকারা। এখানে আওয়াজও করা হতো, সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে অনেক দূর পর্যন্ত পৌঁছাতো এগুলোর মাধ্যমে। বল্লম, শাবল, এবং এগুলো হচ্ছে কি কামান, আধুনিক নয়, অনেক আগের। আর এগুলোর বদৌলতে আধুনিক কামানের উৎপত্তি। এখানে ধাতব শিল্পকর্ম, অর্থাৎ মানব সৃষ্ট ধাতু দিয়ে তৈরি বিভিন্ন শিল্প। এটা অবশ্যই চিনতে পারছেন দেখে, এটা হচ্ছে আমাদের পুরান ঢাকার আহসান মঞ্জিল, যেটা বুড়িগঙ্গা তীরে অবস্থিত। তো ধাতব তৈরি পালং, ধাতব তৈরি সিন্দুক, এটা আগে ছিল না, এটা নতুন করে সংযোজন করা হয়েছে। এগুলো চীনামাটির শিল্পকর্ম, তো সুন্দর নিখুঁত কাজ, এগুলো দেখলে সত্যি অবাক হওয়ার মতো। এই যে এই পাত্রটা দেখতে পাচ্ছেন, এটা শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এখানে যদি আপনি গরম পানি দেন, সেই গরম পানিটা দীর্ঘক্ষণ গরম থাকে, বাহিরের টেম্পারেচারের সাথে এর কোনো সম্পর্ক থাকে না দীর্ঘক্ষণ যাবত। এগুলো নতুন সংযোজন করা হয়েছে, আগে এগুলো এখানে ছিল না। এবং আরো যদি দেখি, চীনামাটির শিল্পকর্ম সবগুলো চীনামাটি দিয়ে তৈরি। চীনামাটি হচ্ছে এমন একটা মাটি যেটা শুকানোর পর সম্পূর্ণ কাঁচের মতো দেখায়, চকচক করে, অর্থাৎ চুনের ন্যায় যে মাটিগুলো দেখা যায়, চুনের ন্যায় সাদা ধবধবে, সেগুলোকে চীনামাটি বলা হয়। এখানে যদি আরো কিছু দেখি আমরা, এটা বিশ্রামাগার। এখানে দীর্ঘক্ষণ যাবত যারা হাঁটছেন তাদের জন্য বিশ্রাম নেওয়ার ব্যবস্থা আছে। এটা ৩য় তলায়, পথ ক্রস করার সময় এই জায়গাটা দেখতে পাবেন। এবং এখানে বিভিন্ন পড়ার জন্য বই আছে, বইয়ের সমাহার আছে, এবং তৎকালীন সময়ে ব্যবহৃত ম্যাচ, যেমন দেখতে পাচ্ছেন বাংলাদেশে ব্যবহৃত অনেক রকমের ম্যাচ, যা আগে ছিল এখন আর নাই। হয়তো যারা বয়স্ক তারা এগুলোর সাথে পরিচিত, আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা এগুলোর সাথে পরিচিত নই তেমন। শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর অনেক দেশেরই ম্যাচ এখানে দেখানো হয়েছে। এখানে বই আছে বিভিন্ন রকমের, এবং এখানে ফ্রিতে আপনি ওজন মাপতে পারবেন চাইলেই। জাদুঘরের আরেকটি মূল আকর্ষণের মধ্যে হচ্ছে গিয়া সঙ্গীত শাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন রকমের ইকুইপমেন্ট, একতারা, বেহালা, অনেক ইকুইপমেন্ট আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না, তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকে হয়তো এইসব নাম জানে।
আমাদের মাঝে অনেকে এরকম বিভিন্ন রকমের যন্ত্রতে টিভিতে দেখে, এগুলো হচ্ছে গিয়ে ডিস্ক টাইপের মানে মিউজিক যন্ত্র, যেটাকে আমরা অনেকে গ্রামোফোনও বলি, গ্রামোফোন রেকর্ড। এগুলো একটা ডিস্ক বসানো হয় ওই গোল চাকতির মাঝখানে, এবং ডিস্কটা যখন ঘুরে, এবং ওইটা হচ্ছে গিয়া শক্তি, এটা যখন ঘোরানো হয় তখন এটাতে এক প্রকার গতিশক্তি তৈরি হয় বা বিভব শক্তি এরকম তৈরি হয়, তারপরে এটা ঘুরে এবং সে বিভব শক্তিটা একসঙ্গে রিলিজ করে ছাড়ে, যার ফলে ঘুরে এবং এখান থেকে মিউজিকটা বের হয়। বিভিন্ন ঢোল ইত্যাদি ব্যবহৃত বাঙালিদের ঐতিহাসিক মসলিন এবং জামদানি শাড়ির কিছু অংশ। এগুলো খুবই 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 চিকন ছিল, খুবই সূক্ষ্ম এবং পাতলা ছিল, যেগুলো একটা আংটির ভেতর দিয়ে অনায়াসে একটা মসলিন শাড়ি চলাচল করতে পারতো। আমরা বইয়ে পড়তাম, এখন সেটার বাস্তব রূপ এই দেখেন, এখানে দেখানো হয়েছে যে একটি মসলিন কাপড় এতই চিকন ছিল, এতই পাতলা ছিল যে চাইলে এটাকে একটা আংটির মাধ্যমে আপনি প্রবেশ করে নিয়ে আসতে পারেন। এখানে মসলিন এবং জামদানি কাপড়ের ইতিহাস আছে, আপনি চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। নকশি কাঁথা বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন, এটাকে শতরঞ্জি বলে, এটাও শতরঞ্জি, তো আমরা জানি এটাও শতরঞ্জি। এবং এটা হচ্ছে গিয়ে মালা শাড়ি, কাতান শাড়ি, কাতানে সুলতান। আরব আমিরাতে এই শাড়িগুলো বেশিরভাগ ব্যবহৃত হতো, বিশেষ করে মুসলিম কান্ট্রিতে। এটা ওড়না, তৎকালীন আমলে ওড়নাগুলো কত বৃহৎ হতো আর এখন কত ছোট হয় আমরা জানি। আমাদের মা বোনদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা বড় ওড়না ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কাতান শাড়ি, ওড়না, বেনারসি শাড়ি। আমাদের মিরপুর 10 এবং মিরপুর 14 ভাষণ থেকে এদিকে এখনও এরকম বেনারসি শাড়ি তৈরি করা হয়, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন, আমার সাথে যোগাযোগ করবেন। দর্শক, এগুলো দেখে অবশ্যই চিনতে পারছেন এগুলো কি? এগুলো হচ্ছে নকশি কাঁথা। আমরা নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট অবশ্যই শুনেছি যারা পড়াশোনা করি। যাই হোক, এই নকশি কাঁথাগুলো খুবই 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 সুন্দর এবং এগুলো খুবই লং লাস্টিং যায়। আমাদের মায়েরা বিশেষ করে গ্রামগঞ্জে, শহরে খুব কমই হয়, গ্রামগঞ্জে যারা আছেন তারা ব্যবহৃত পুরান শাড়ির উপরে বিভিন্ন নকশা করেন, সুইয়ের আদলে, সুইয়ের ছোঁয়ায় বিভিন্ন নকশা কাপড়ের মধ্যে তৈরি করেন, যেগুলো হাতা অর্থাৎ পাতিল ধরার জন্য হাতা, বালিশের কভার, তারপর বিছানার চাদর, যাই বলেন, কম্বল ইত্যাদি অনেক কিছুর মধ্যে এই নকশি কাঁথার ছোঁয়া তারা দিয়ে থাকে। আর এগুলো হচ্ছে নকশি কাঁথার কিছু চিত্র যা আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক। এবং এখানেও কয়েকটা দেখতে পাচ্ছেন কাচের ভেতরে রাখা হয়েছে, এগুলো দুইটি কাচের মাঝখানে প্রবেশ করিয়ে তারপরে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, পরবর্তী আমাদের নিদর্শন সবচেয়ে আকর্ষণীয় কাঠের শিল্প, সত্যি আপনি অবাক হয়ে যাবেন এখানে দেখে। বিশাল বড় 3টি পালং আছে এখানে, দুঃখিত দর্শক, 4টি। এবং এইখানে দেখতে পাবেন কাঠের তৈরি দরজা, যেখানে মানুষ ছবি তুলতেছে, খুবই আকর্ষণীয়। এবং এখানে কাঠের যে দরজাগুলো আছে এগুলোর মাঝখানে বিভিন্ন খোদাই করা হয়েছে, বিভিন্ন ধার্মিক, যেমন এটা জলপরি, এটা হচ্ছে কি সনাতন ধর্মীদের কোনো একটা স্ট্রাকচার, যা আমার জানা নেই, এটাও হচ্ছে কি তাদের সনাতন ধর্মীদের ব্যবহৃত স্ট্রাকচার। এবং এগুলো সত্যি খুবই নিখুঁত কাজ, সত্যি অসাধারণ, দেখার মতো এই কাজগুলো। আমি জানি না আপনারা কেমন দেখতে পাচ্ছেন, বাট নিজ চোখে না দেখলে এগুলো অবশ্যই আপনি এগুলোর আন্দাজ করতে পারবেন না। ডিজাইনগুলো কত নিখুঁতভাবে করা হয়েছে, এগুলো অনেক আগে ব্যবহৃত হয়েছে। এবং দরজার উচ্চতাগুলো মানে খুবই বৃহৎ, আসলে দরজা না, দরজার বাহিরের অংশটাই শুধু কাস্টমাইজ করা হয়েছে। এবং দরজা হচ্ছে কি মেইন এইটা, অর্থাৎ এই ছোট্ট দরজার জন্য এটা হচ্ছে কি কাস্টমাইজ, যেটাকে আমরা শো অফ বলি ইংরেজিতে, শো অফ করার জন্য। এবং এগুলো হচ্ছে কি সিন্দুক, বিভিন্ন রকমের জিনিসপত্র রাখার জন্য ব্যবহৃত সিন্দুক। এই দেখুন, কাঠের খোদাই করা, 19 শতকের ফরিদপুরে পাওয়া গেছে এটা। এটাও আরেকটা সিন্দুক, এবং এটা উদ্ধার করা হয়েছে ফরিদপুর থেকে। এগুলো কাঠের তৈরি টেবিল। এই ছোট্ট একটা ঘর, এটা কি আসলে আমার জানা নেই, বিশ্রামাগারে হতে পারে, তবে একটু দেখি। এটাকে বলে বেড়া, অর্থাৎ
সাথে ব্যবহৃত হয়তো ঘরের বেড়া, যেটাকে আমরা বলি বেডরুমের ওয়াল। আমরা তো দেয়াল হিসেবে ব্যবহার করি ইট সিমেন্ট বালু, তারা বেড়া হিসেবে ব্যবহার করেছে কাঠের তৈরি বিভিন্ন নকশা খোদাই করা স্তম্ভ। এবং এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি, সেটি হচ্ছে গিয়ে পালং, বৃহৎ আকারের 3টি পালং। এটা সবচেয়ে বড় এবং তার মধ্যে এটা একটু ছোট এবং বাকি 2টা ছোট একেবারে। এটা মাঝারি ছিল আর বাকি 2টা ছোট। এবং এখানে অনেক রকমের কাঠের চিত্রকর্ম উপস্থাপন করা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই 1টা 2টা 3 4 5 অনেকগুলো, এবং এগুলো আয়তনে অনেক বৃহৎ, লম্বায় অনেক উঁচু এবং খুবই দর্শনীয়। এখানে আরো 2টা সিন্ধুক আছে এবং এখানে একটা কাস্টমাইজ করা পালকি দেখতে পাচ্ছি। এটা খুব সম্ভবত পালকি হবে, হ্যাঁ এটা পালকি দর্শক। এই দেখুন, কয়েকটি কাঠের শিল্পকর্ম আমরা দেখতে পাচ্ছি। টেবিল, বিভিন্ন চেয়ার, আসনের জন্য কত সুন্দর, খুবই ইউনিক ডিজাইনে তৈরি। এবং এটা একটা ঢেকি, যেটা রাজকীয়ভাবে ডিজাইন করা হয়েছে, কুমিরের আদলে দেওয়া হয়েছে এটাকে, কিন্তু এটা একটা ঢেকি। এটা একটা ঢেকি, কাঠের তৈরি, এগুলো বিশ্ব থেকে, এবং এগুলো কোথা থেকে আনা হয়েছে উল্লেখ করা হয়নি এখানে। এবং বিভিন্ন কাঠের তৈরি, এবং এখানে আরেকটা পালং দেখতে পাচ্ছি। কাঠের তৈরি কয়েকটা শিল্পকর্ম, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। মুক্তিযুদ্ধের আমলে একটি চিত্র শাহাবুদ্দিন আহমেদ চটের উপর লিখেছেন রং দিয়ে। এবং এখানে আরো কয়েকটি কাঠের শিল্প, হাতের দাঁত এমন কিছু দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত পাটির উপরে তৈরি করা হয়েছে, বিভিন্ন রং দেখতে পাচ্ছেন। এখানে জয়নুল আবেদিন এবং আরো অনেক চিত্রকর্মীরা চিত্রগুলো লিখেছেন। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বিখ্যাত ছবিগুলো এঁকেছিলেন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। 1943 সালের ছবি ছিল, দুর্ভিক্ষের সময়। বাংলাদেশে এমন একটা সময় গিয়েছিল যখন প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, বিশেষ করে 1972 সাল মুক্তিযুদ্ধের পর এই দুর্ভিক্ষটি দেখা দিয়েছিল। অনেকেই বলেছে এর মানে ব্যাখ্যা হিসেবে যে মানুষের মাংস বিভিন্ন শকুন ঠুকরে ঠুকরে খেয়েছে, এমন একটা অবস্থা ছিল 1972 সালের দিকে বা 74 সালের দিকে, সালটা আমার খুব মনে নেই সম্ভবত, তবে এমনই ছিল। এবং তার পূর্ব থেকে শিল্পাচার্য জয়নুল আবেদিন বিভিন্ন প্রতিবাদী চিত্র অঙ্কন করেছে। এই অঙ্কনের মাধ্যমে আমাদেরকে তিনি জাগ্রত করে দিয়েছেন তৎকালীন সময়ের ছেলে মেয়েদের। এখানে আরো অনেক রকমের চিত্র দেখতে পাবেন, এগুলো আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতার বাইরে, খুবই জটিল। যেমন এখানে যদি আপনাদেরকে কয়েকটি চিত্র দেখাই, গ্রামীণ মানুষের খেটে খাওয়ার জীবন। এই ছবিগুলো এক একজনে এক এক রকমের ছবি অঙ্কন করেছেন এবং এগুলো মুক্তিযুদ্ধে এগুলো তুলে ধরেছেন। এখানে গ্রামের একটি চায়ের দোকানে চিত্র। এবং বিভিন্ন স্ট্রাকচার সিমেন্ট দিয়ে তৈরি। এই চিত্রটি খুবই সুন্দর বানিয়েছেন। এটি একটি জীবন বৃত্তান্ত, সুলতানুল ইসলাম বানিয়েছেন সাদা সিমেন্টের মাধ্যমে। 107 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এই চিত্রটি সত্যি খুবই সুন্দর, অসাধারণ লাগছে। আমাদের বাল্যকালের কথা মনে চলে এসেছে। এটা দেখলে বাল্যকালের কথা মনে পড়ে যায় সবারই।
অনেকে এগুলো দেখেননি, বাট এগুলো দেখলে আপনাদের কাছে সত্যি কেমন জানি মনে হবে। তবে এগুলো কি আসলে আমি আপনাকে দেখাই, আপনাদের সামনে এই স্ট্রাকচারগুলোর বিবরণ তুলে ধরি। আর কিরণক নয়, অলোক রায়, 1950 সাল, পোড়ামাটির ভাস্কর্য। এগুলো চতুর্থ দ্বিবার্ষিক এশিয়া চারুকলা প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেছেন, যেগুলো জাতীয় জাদুঘরে ঠাঁই পেয়েছেন। এবং এগুলো শিল্পী হচ্ছে অলোক রায়। পোড়ামাটির মাধ্যমে এগুলো তৈরি হয়েছেন। অনেকেই মনে করতে পারেন এগুলো ধাতব, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো ধাতব নয়, এগুলো পোড়ামাটির তৈরি চিত্র গঠন। নবাব সিরাজউদ্দৌলার কিছু ছবি এবং তৎকালীন শাসনামলের কিছু চিত্র। পলাশী যুদ্ধের পরের দিন ক্লাইভ এবং মির্জাফর এবং মিরনের বৈঠক। এটা পলাশী যুদ্ধের অজানা কাহিনী থেকে সংগৃহীত করা হয়েছে। 1763 সালের ফোর্ট উইলিয়াম, কলকাতার কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে। কেমন ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। এবং ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি নবাব মীর কাসেম। উনি 1760 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1777 সাল, দুঃখিত, উনি 1760 থেকে 1777 শাসনামল করেছেন। দেখতে পাচ্ছেন বিশাল বড় এক কড়াই, যেখানে গরম পানি করা হতো খুব সম্ভবত। এবং এখানে একটি পার্টি দেখতে পাচ্ছি, গালিচা যেটাকে বলে, নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত। সত্যি কিনা তা জানা নেই, তবে এটা বলা হয়েছে এই গালিচায় নবাব সিরাজউদ্দৌলা পা দিয়েছেন বা হেঁটেছেন, এমনও বলা আছে। এবং 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের মহাবিদ্রোহ। চিত্রগুলো খুবই সুন্দর, অসাধারণ। সময় নিয়ে এগুলোকে অবশ্যই দেখা উচিত। ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত। অবশ্যই না বুঝে কোনো কিছুর উপর মন্তব্য আমাদের করা উচিত না। তো কবি কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। একটি বিশাল বড় রুমে, যেখানে মুক্তিযুদ্ধের অনেক বৃহৎ বৃহৎ ছবি উপস্থাপন করা হয়েছে। 1971 সালে যখন সর্বশ্রেণীর সর্বপেশার মানুষ রাজপথে নেমে গিয়েছিল যুদ্ধের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে, তৎকালীন সময়ের কিছু চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো অনেক বৃহৎ আকারে প্রিন্ট করা হয়েছে। এই ছবিটা 1952 সালে ভাষা আন্দোলনের 4 ফেব্রুয়ারি, 52-এর ঐতিহাসিক ভাষা আন্দোলনের সময় প্রতিবাদ দিবসে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন, অর্থাৎ বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেটাকে আমরা চিনি, ওটার সামনের রাস্তার সংগ্রামী ছাত্রদের শোভাযাত্রা হয়েছিল। এখানে আরও কিছু চিত্র আছে এবং এখানেও অনেক কিছু চিত্র তৎকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল, সেগুলোও আছে। এই ছবিটা 21শে ফেব্রুয়ারি 1952 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের চত্বরে সংগ্রামী ছাত্রছাত্রীদের 144 ধারা ভাঙার প্রস্তুতি। অর্থাৎ যখন 144 ধারা দাবি করেছিলেন, সেই দাবি ভাঙার জন্য তারা এখানে আগত হয়েছিলেন। গাজীউল হকের সভাপতিত্বে ঐতিহাসিক আগর আমতলা আনুষ্ঠানিক সভায় আব্দুল মতিন এবং আলী আহাদ 144 ধারা ভাঙার সপক্ষে জোরালো বক্তব্য রাখেন এবং গাজীউল তাদের সমর্থন করেন। রুমটি অনেক বৃহৎ, এখানে চাইলে আপনারা রেস্ট করতে পারেন এসে। এবং এই ছবিটা এমন কেউ নেই যে দেখেননি বিভিন্ন খবর পত্রিকায়। চলেন এগুলোর কিছু আমরা ধারণা নিয়ে আসি। ছবিটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, ফেব্রুয়ারি 1969 গণ অভ্যুত্থান, অর্থাৎ 1969 গণ অভ্যুত্থানের সময় ঢাকায় একটি গণমিছিলের নেতৃত্ব এক পথশিশু। কিছুক্ষণ পর এই শিশুটিকে পুলিশ গুলি করে হত্যা করে। ছবি তুলেছেন রশিদ তালুকদার। এবং এটি 1969 সালের কেন্দ্রীয় ছাত্র সংগ্রামী পরিষদের 11 দফা ও 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন আমরা অনেকেই পড়েছি, এটা হচ্ছে কি তার কিছু দৃশ্য। এবং উপরের ছবিগুলো 69 গণ অভ্যুত্থান 6 দফা, এবং এটা হচ্ছে 6 দফা এবং 11 দফার চিত্রকর্ম। এটা গণ অভ্যুত্থান প্রতিরোধে পুলিশ বাহিনীর প্রস্তুতি। ছবি অজ্ঞাত, সৌজন্য ফিরোজ আহমেদ। মহাপ্রলয় মহাবিপর্যয়, সাল 1977। তৎকালীন নিউজ প্রিন্টগুলো কিভাবে করেছিলেন দর্শক দেখলে আপনি খুবই অবাক হবেন, যেগুলো সচরাচর দেখা যায় না।
দুর্গত এলাকায় ঘোষণা, 30 লক্ষ মৃত্যুর সাথে লড়ছে, 8 লাখ মারা গেছে। সাতই মার্চ 1971 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেওয়ার জন্য এসেছিলেন এবং এখানে শোনার জন্য ভাষণ শোনার জন্য অনেক মানুষই এখানে আগত হয়েছিলেন। এটা হচ্ছে রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। এই ছবিটি 21শে ফেব্রুয়ারি 1969 গণ অভ্যুত্থানের সময় পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত জনতার একাংশ, অর্থাৎ তৎকালীন সময় মানুষের হাতে যা ছিল তা নিয়েই রাস্তায় নেমে পড়েছিলেন। কেউ বাঁশ, কেউ কাঠের টুকরো, কেউ শাবল, কেউ খুন্তি, যে যা পেরেছেন সব নিয়ে এখানে হাজির হয়েছেন। এবং এখানে চিত্রগুলো দেখতে পেরেছেন ইস্ট পাকিস্তানে আমাদের জন্য কিছু আন্দোলন করেছিলেন। 71 সালের হোয়াইট হাউসের সম্মুখে একটি কৃত্রিম শরণার্থী শিবির স্থাপন করে প্রতিবাদীরা বাংলাদেশের শরণার্থীদের দুঃখ কষ্টের চিত্র প্রেসিডেন্ট নিক্সনের সামনে তুলে ধরেছেন। 1971 সালে তখন নিক্সন প্রেসিডেন্ট ছিলেন, তখন তার সামনে এগুলো তুলে ধরেছেন এবং এগুলো হচ্ছে গিয়ে তার একটা চিত্র। 1971 সালে লন্ডনের হাউড পার্কের কর্নারে বাংলাদেশের স্টুডেন্ট অ্যাকশন কমিউনিটি আয়োজিত জনসমাবেশের পূর্বে ছাত্র যুবকদের হাতে প্লে কার্ড দেখা গেছে। নিচে লন্ডনের ইংলিশ স্পিকিং ইউনিয়নের হেড কোয়ার্টারের সামনে 1971 সালে 29শে এপ্রিল পুলিশ ভেদ করে বাংলাদেশের গণহত্যার বন্ধের প্রতিবাদ লিপি পেশ করার চেষ্টা করেছেন প্রবাসী বাঙালিরা। তৎকালীন সময়ে যে বাঙালি প্রবাসী ছিলেন তারাও এটার বিরুদ্ধে লড়াই করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তাজউদ্দিন আহমেদ অর্থাৎ সোহেলের আব্বু, আমাদের সোহেল ভাইয়ার আব্বু, খুবই বৃহৎ এই হলরুমটা, যদিও এখানে এসি প্রপারলি কাজ করছে না, তবে জায়গাটি খুবই খোলামেলা এবং এখানে অনেক রকমের নিউজ প্রিন্ট পত্রিকা, অনেক ঐতিহাসিক খবর আছে। আপনারা আসলে অবশ্যই সময় নিয়ে এসে এগুলো দেখবেন। এবং এখানে দেখতে পাচ্ছি যখন পাকিস্তানি বাহিনীরা আত্মসমর্পণ করেছিলেন তখন এখানে সিগনেচার করেছিলেন 1971 সালে 16ই ডিসেম্বর, যেটাকে আমরা বিজয় দিবস হিসেবে জানি। পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চল জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আমিল আবদুল্লাহ খান নিয়াজি, মিত্রবাহিনী জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জগদীপ সিং আরোরার নিকট বাংলাদেশ অবস্থিত সকল পাকিস্তান সশস্ত্র বাহিনীকে আত্মসমর্পণের জন্য স্টাফ একে খন্ডিত একটি মেশিন গানের একটি অংশ ছিল এটি, এবং এটি বিমান বিধ্বংসকারী একটি যন্ত্র, অর্থাৎ বিমানকে আঘাত করার জন্য, আকাশপথে বিমানকে আঘাত করার জন্য এই যন্ত্রটি ব্যবহার হতো। এটা একটি কামানের নল। এখানে আরো অনেক বিষয়বস্তু ওনারা উপস্থাপন করবেন, প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে, হয়তো আরো দেখাই যাচ্ছে।